প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহানাত বিশ্বাস ইয়াসমিন। আপনারা জানেন প্রতিদিন আমরা দিনের যে নিউজগুলো নিয়ে শিরোনাম হয় সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং আমরা একাধিক বিষয়ে আলোচনার বিষয়বস্তু রাখি। আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা জানেন গত 3 দিন থেকে সারা দেশে যে তাপপ্রবাহ চলছে, এটার জন্য আগামীকাল থেকে স্কুল খোলার কথা ছিল রমজানের ছুটির পর, কিন্তু সরকারের পক্ষ থেকে প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান আরও 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমনভাবেই চলবে। এই বিষয়টি আমরা আজকে আলোচনায় বিশেষ গুরুত্ব দিয়ে এই আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি এবং আলোচনা করার চেষ্টা করব। এটা নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো আসলে কি ঘটছে, কি হবে আগামী দিনগুলোতে, কেন এমন হয় জলবায়ু পরিবর্তনের ফলে। এর জন্য আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি। তীব্র তাপপ্রবাহে ধুঁকছে দেশ, হিট অ্যালার্ট জারি। এই বিষয়ের জন্য আমাদের সাথে একজন জুমে যুক্ত হবেন আর আমাদের সারাক্ষণ ঘণ্টাব্যাপী প্রোগ্রামের জন্য আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, তার সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের প্রথম পার্টে এই হিট অ্যালার্ট নিয়ে এবং তাপপ্রবাহ নিয়ে আলোচনা করার জন্য জুমে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, উপাচার্য বিইউপি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। প্রথমে তার কাছে আমি যাব। আমাদের দ্বিতীয় বিষয়বস্তু একটু জানিয়েই রাখি। আমরা আজকে, আপনারা জানেন যে আগামী 8ই মে সারা দেশে 150টি উপজেলা নির্বাচন হবে। এটি নিয়ে আসলে নির্বাচন কমিশন কাজ করছে। সারা দেশেই একটা নির্বাচনের আবহ তৈরি হয়েছে, যেহেতু তৃণমূলের এই নির্বাচনগুলো নিয়ে সাধারণ মানুষের অনেক বড় আগ্রহ হয়ে থাকে এবং 7 জানুয়ারি নির্বাচনের পর, জাতীয় নির্বাচনের পর, এই প্রথম স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে। অতএব এই নির্বাচনটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এটি নিয়ে আমাদের আলোচনা হবে। দ্বিতীয় পর্বে উপজেলা নির্বাচনে থাকতে চান মন্ত্রী এমপির স্বজনেরা, এই বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনার জন্য আমি চলে যাচ্ছি অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, উপাচার্য বিইউপি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আপনি তো আসলে দীর্ঘদিন দুর্যোগ ব্যবস্থাপনা কাজ করছেন, আপনার এটা নিয়ে পর্যবেক্ষণ আছে, বিশ্লেষণ আছে। এই যে প্রতি বছরই হয়, গত বছর জুন মাসও এমন একটি তাপপ্রবাহের ফলে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। যখন আমরা জানি 35-এর উপরে যখন যায় তখন সেটাকে তীব্র বলা হয়। এখন আমরা 40ও ছিল আমাদের সারা দেশে অনেক এলাকায়, সেটা হলো কুড়িগ্রাম, সেই সব এলাকাগুলোতে। জনাব খন্দকার মোকাদ্দেম হোসেন, এই পরবর্তীতে কি দেখছেন? আগামী 1 সপ্তাহে কি তাপপ্রবাহ আরও বাড়ছে? এর ফলে আসলে কি করতে হবে সাধারণ মানুষকে? একদিকে তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো, এটা তো অবশ্যই একটা ভালো দিক ছিল বাচ্চাদের জন্য, ছেলে মেয়েদের জন্য, কারণ সেখানে একটা বড় যাওয়া আসার পথে, এবং অ্যাসেম্বলি প্রথমে বন্ধ ঘোষণা করেছিল সকালে, তারপরে স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো। সাধারণ মানুষকে কি করতে হবে? বাইরে গেলে মানুষকে আসলে কি করতে হবে? কি খেতে হবে? কি পোশাক পরতে হবে? এবং এই যে এরকম একটা বছরে হয়, এই এপ্রিল মে জুন জুলাই ঘিরে তাপপ্রবাহর এই জলবায়ুর পরিবর্তন, এটা আসলে কিভাবে দেখছেন আপনি? আগামী দিনগুলো কি একই রকম হবে? জনাব মোকাদ্দেম হোসেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদের। দেখুন, সারা দেশে যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এটা সঙ্গত কারণেই করা হয়েছে। আমাদের তাপমাত্রা আমরা দেখেছি যে চুয়াডাঙ্গায় গত 3 দিনে 41.5 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু যশোরে আজকে কিন্তু 42-এর উপরে 42.5 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গিয়েছে। তো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার এই সময়টা, গ্রীষ্মের সময়, এটা নতুন কিছু নয়। আমরা যদি একটু পিছনের দিকে যাই তাহলে 1972 সালের 18ই মেতে আমরা দেখেছি যে সেখানে রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল এবং তার পরবর্তীতে 1995 এবং 2002 সালে আমরা দেখেছি পাবনার ঈশ্বরদীতেও, সেখানে কিন্তু তাপমাত্রা 42 ছাড়িয়ে 43-এ চলে গিয়েছিল। কিন্তু যে প্রবলেমটা এখন যেটা হচ্ছে, সমস্যাটা, সেটি হলো যে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে কিন্তু একদিকে বিশ্বের উষ্ণায়ন প্রক্রিয়া, গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস ইফেক্ট, যেটাকে আমরা বলছি প্রতিক্রিয়া, গ্রিন হাউস প্রতিক্রিয়া। আরেকটি হচ্ছে যে এলনিনা এবং লা নিনা, এই দুটোর প্রভাব। এই এলনিনার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রপৃষ্ঠের যে তাপমাত্রা, সেটা সহনীয় পর্যায়ের থেকে অনেক বেশি রকম ভাবে বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা আমাদের বেড়ে যাচ্ছে। এবং এই ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যেখানে
এটা বলে নেওয়া ভালো যে শুধুমাত্র এল নিনোর প্রভাবই না, শুধু আমাদের ক্লাইমেটের যে এক্সট্রিম যে মানে চরমভাবনা যে জলবায়ু যে প্রভাব সারা বিশ্বে যেটা চলছে তার চারটি কারণ। একটি হচ্ছে মানে ক্লাইমেটের ম্যাগনিটিউড, আরেকটি হচ্ছে ইন্টেন্সিটি, আরেকটি হচ্ছে সিভিয়ারিটি এবং আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই চারটা বেড়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চরমভাবাপন্ন অবস্থা তৈরি হয়েছে। এল নিনোতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানে আমাদের উষ্ণায়ন প্রক্রিয়া মানে ত্বরান্বিত হচ্ছে। আর ঠিক বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে লা নিনার কারণে আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগরীয় এলাকাগুলোতে সেখানে কিন্তু শীতল বাতাসের কারণে সেখানে কিন্তু ঠান্ডার প্রকোপটা বেড়ে যাচ্ছে। তো এই যে দুটো চরমভাবাপন্ন অবস্থা, এটা কিন্তু সারা বিশ্বেই কিন্তু আমরা দেখেছি। এখন বাংলাদেশে এই অবস্থার সাথে আমাদের সবচেয়ে বেশি যে নাজুকতা হয়েছে যে মে জুন জুলাই, আমরা যদি বলি এপ্রিল মে জুন জুলাই, এই তিনটি মাসটি কিন্তু চরমভাবাপন্ন থাকে। কিন্তু সবচেয়ে বড় নাজুকতা যেটা এখানে হয় যে মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে এবং তখন কিন্তু তাপমাত্রা কিন্তু মানে আমাদের 36-এ নেমে যাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের 36-এ তাপমাত্রা নেমে যাওয়ার পরেও কিন্তু আমাদের মানে উষ্ণতা রয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে বাতাসের জলবায়ুর আর্দ্রতা। জলবায়ুর আর্দ্রতা এখানে 98 ভাগের বেশি, যেটা কিন্তু আমাদের সবচেয়ে নাজুকতা তৈরি করছে। এবং এখানে সবচেয়ে নাজুকতার জায়গাটা যারা কর্ম মানে মানে যারা খেটে খাওয়া মানুষ যাকে আমরা বলি, যেমন আমরা যে শ্রমিক, কৃষি শ্রমিক যদি বলি, তারপরে শিল্প শ্রমিক বলি, গার্মেন্টস ফ্যাক্টরির কথা যদি বলি, রিক্সা এবং ভ্যান চালকের কথা যদি বলি, নির্মাণ শ্রমিক যদি বলি, তাহলে এদের কিন্তু নাজুকতা সবচেয়ে বেশি। কারণ এখানে মানে যখনই আপনি বাইরে যাচ্ছেন তখনই কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণ পানি এবং লবণ বের হয়ে যাচ্ছে। এই পানি এবং লবণ বের হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তখন কিন্তু বডির যে সোডিয়াম পটাশিয়ামের যে পরিমাণটা সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে যায় এবং মস্তিষ্কে কিন্তু রক্তক্ষরণ হয়ে মানুষ কিন্তু মারা যেতে পারে এবং কখনো কখনো প্রেশার কিন্তু লো হয়ে যেতে পারে। এবং এখানে আরো যে অন্যান্য যে সমস্ত গ্রুপগুলো আছে, মানে বিশেষ করে আমরা বয়োবৃদ্ধ এবং শিশু যারা আছে তাদের নাজুকতা, এবং যারা ডিজেবল বা অক্ষম শারীরিক ও মানসিকভাবে যারা প্রতিবন্ধী তাদের নাজুকতা কিন্তু এখানে সবচেয়ে বেশি। কাজে এখানে ডাক্তারদের যে পরামর্শ থাকে সেখানে হচ্ছে প্রচুর পরিমাণ পানি খেতে হবে এবং একই সাথে আমাদের মানে প্রচুর পরিমাণ ভিটামিন জাতীয়, সাইট্রাস জাতীয় খাবার খেতে হবে। এবং তার পাশাপাশি আমাদের শীতে মানে গরমের সময় কিন্তু আমাদের যে সিনথেটিক বা এই ধরনের মানে কাপড় না পরে শুধুমাত্র মানে আমাদের যে সুতির কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো পরতে হবে। আর মাথা অবশ্যই ঢেকে নিতে হবে এবং যে কোনোভাবে মানে মাথায় উপরে আপনাদের ক্যাপ অথবা যে কোনো ধরনের মানে ঘোমটা দেওয়া বা এই জাতীয় জিনিসগুলো করতে হবে। এবং প্রচন্ড রোদ্রের মধ্যে কৃষকরা যখন কাজ করছে তাদের কিন্তু অবশ্যই 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর তাদেরকে গাছের নিচে যে মানে কিছু সময়ের জন্য হলে পরে আশ্রয় নিতে হবে। আর সরকারি পর্যায়ের যে বিষয়গুলো আসছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে এক ধরনের, আমি মনে করি যে মিডিয়াতে ব্যাপকভাবে এটা সম্প্রচার করা দরকার। মিডিয়ার একটা বড় ধরনের ভূমিকা আছে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার। সেই জায়গাটা কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু জোরদার করতে হবে। শুধুমাত্র স্কুল কলেজ বন্ধ করলেই হবে না। আমি মনে করি যে সমগ্র দেশে মানুষের যে নাজুকতা চলছে এবং সেই নাজুকতা থেকে বের হওয়ার জন্য কিছুটা সাহায্য দরকার আছে। যারা ছিন্নমূল মানুষ তারা কিন্তু কাজ করতে পারছে না এবং কাজ যখন না করতে পারছে তখন কিন্তু পরিবারের উপর কিন্তু তাদের একটা বড় ধরনের চাপ পড়ছে। কাজে এখানে আর্থিক নাজুকতাটাও কিন্তু একটা বড় একটা বিষয় কিন্তু দেখার বিষয় আছে। আর সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে এই তাপমাত্রার প্রভাবে মানে খাবার খাচ্ছি আমরা যেগুলো, সেই খাবারগুলো কিন্তু আমাদের হজম হচ্ছে না অনেক ক্ষেত্রে, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো যারা করছে, এবং তাদের পেটের পীড়া থেকে শুরু করে নানান ধরনের মানে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেবল ডিজিজ যেগুলো সেগুলো হচ্ছে এবং হাসপাতালগুলোতে প্রচুর রোগী কিন্তু চলে যাচ্ছে। কাজে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের বডির যে সোডিয়াম পটাশিয়াম যেটা আছে সেটার জন্য আমাদের কিন্তু লবণ পানি থেকে শুরু করে স্যালাইন থেকে শুরু করে মানে ভিটামিন থেকে যুক্ত মানে বিভিন্ন ধরনের ফলগুলো খেতে হবে। এবং আমাদের মানে সবচেয়ে বেশি যেটা যে সহজলভ্য যেগুলো মানে খাবার আছে সেই জিনিসগুলো খেতে হবে এবং খুব বড় মানে বিশেষ করে আমরা যদি হাই প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার যেটা সেটাকে সম্পূর্ণভাবে তৈলাক্ত জাতীয় খাবারকে অবশ্যই পরিহার করতে হবে। এবং এটা যদি আমরা না করি তাহলে কিন্তু পেটের পীড়া বা অন্যান্য বিভিন্ন ধরনের কমিউনিকেবল ডিজিজের মাধ্যমে আমরা দেখতে পাবো যে মানুষের নাজুকতা কিন্তু আরো বেড়ে যাবে এবং সেটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এবং যে কোনো নাজুকতার কারণে আমরা যদি দেখি যে আর একটা বিষয় আছে, সেটি হচ্ছে অনেকেরই কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ঠান্ডা থেকে নিউমোনিয়া পর্যন্ত হয়ে যাচ্ছে এবং কারো কারো ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, প্রচুর ইনফ্লুয়েঞ্জা রোগী আমরা দেখতে পাচ্ছি।
কাজে সেখানে ইনফ্লুয়েঞ্জার জন্য ভ্যাকসিনের বিষয়টি জোরদার করা, এবং এখানে কিন্তু স্বাস্থ্য বিষয়ক যে প্রোগ্রামটা আছে সেই স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামের জন্য প্রাইমারি হেলথ কেয়ারের বিষয়ে বিশেষ করে বলবো, পাবলিক হেলথ যেটাকে আমরা বলি, জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু এখানে কিন্তু আমি মনে করি যে মেডিকেল বাংলাদেশ মেডিকেল কাউন্সিল আছে। এছাড়াও আমরা দেখতে পাই যে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আছে, সেখানে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি সুপেয় পানির অভাবে কিন্তু সেখানে কিন্তু পেটের পীড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে, টাইফয়েড থেকে শুরু করে নানা ধরনের জন্ডিস পর্যন্ত হয়ে যাচ্ছে। কাজে এই সমস্ত কিছু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কিন্তু নির্বিশেষ মানে শুধুমাত্র সরকারের উপর দায়িত্ব দিলেই হবে না, বেসরকারি পর্যায়ে এবং রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন এবং স্থানীয়ভাবে যারা ভলান্টিয়ার আছেন এবং যারা অন্তত সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছেন, সবাইকে আমাদের একযোগে কাজ করতে হবে এবং সুশীল সমাজকে এখানে চলে আসতে হবে। এবং আমি মনে করি যে এখানে আমাদের যে শিক্ষা কার্যক্রম আছে সেখানে ব্যাপকভাবে কিন্তু এটা সম্প্রচার করা দরকার। জনস্বাস্থ্যর মানে নাজুকতার যে জায়গাগুলো আছে সেই জিনিসগুলোকে অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। জনাব মোকাদ্দম হোসেন, আপনি বলছিলেন যেটা আসলে নতুন না, প্রতি বছরই হয়, এবং সেটা আপনি 72-75 সালের উদাহরণ দিলেন। সেক্ষেত্রে যেটা বলছেন যে সাধারণ মানুষের জন্য, যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য বেশি কষ্টকর, তারা বাইরে কাজ করার, রিক্সা চালক যারা দিন মজুর, যারা মাঠে কাজ করেন, আমি কথা বলছি এখানে, তারা কি জানে, তাদেরকে কে বলবে এই কথাগুলো যে এই সচেতন হওয়ার জন্য? তারা কি এই যে বেশি রোদে থাকা যাবে না, ছায়ায় বসতে হবে, পানি খেতে হবে প্রচুর, খাবার দাবারের বিষয়ও তো আসছে, যেটা বললেন যে এই সময়টাতে কিন্তু আমরা দেখি প্রতিবারই যে হাসপাতালগুলোতে প্রচুর ডায়রিয়ার রোগী যায়, বাচ্চারা বিশেষ করে। তো এই বিষয়গুলো তো আসলে একটা কাজ করার বড় জায়গা, এটা প্রতি বছর তো আসেই এই সময়টা, তাই না? হ্যাঁ, এখানে আমি প্রথমে বলেছি যে পাবলিক হেলথ, জনস্বাস্থ্য প্রকৌশলী এবং পাবলিক হেলথে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু ব্যাপকভাবে প্রচারণা শুরু চালালেই হবে না। আমার মনে হয় যে বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে বিভিন্ন মেডিকেল টিম পাঠানোর দরকার আছে আমি মনে করি, এবং সেখানে মানে বিশুদ্ধ পানি সরবরাহ করার একটা বিষয় রয়ে গেছে, কারণ আমাদের মানে সারা বাংলাদেশে কিন্তু আমাদের বিশুদ্ধ পানি সরবরাহের নাজুকতা কিন্তু রয়ে গিয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাই যে কোস্টাল এরিয়াগুলোতে সেখানে কিন্তু লবণাক্ত পানির প্রাদুর্ভাব কিন্তু যথেষ্ট বেশি রকম আছে। এবং শুধু তাই না, পাহাড়ি অঞ্চলে যারা আছে তাদের জন্য কিন্তু একটা চরম একটা ঝুঁকিপূর্ণ জায়গা, এবং চর অঞ্চলে যারা আছে তাদের জন্য আরো সবচেয়ে বেশি রকম ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে প্রচন্ডতা, রোদের প্রচন্ডতা, এবং সেখানে কিন্তু গাছপালা ওই ধরনের নেই বললেই চলে। কাজে এই সমস্ত এলাকাগুলোতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে যারা খেটে খাওয়া মানুষগুলো আছেন এবং পরিবহন শ্রমিক থেকে শুরু করে সকল ধরনের শ্রমিকই কিন্তু, এবং যারা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন, এবং আমরা জানি যে ইনফর্মাল সেক্টরে 50 মিলিয়ন লোক কাজ করে বাংলাদেশে, 50 লক্ষ লোক কাজ করে, এবং এই 50 লক্ষ লোকের কিন্তু সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু সামাজিকভাবে সুরক্ষা দেওয়া এবং তাদের স্বাস্থ্য সচেতনতা এবং তাদের খাবার দাবার থেকে শুরু করে সবকিছুর জন্য আপৎকালীন একটা অবস্থা তৈরি করতে। এবং আরেকটি বিষয় আমি বলবো যে দুর্যোগের একজন মানে গবেষক হিসেবে আমি যে জিনিসটা বলবো যে আমরা যদি মানে শৈত্যপ্রবাহকে যদি আমরা দুর্যোগ হিসেবে যদি আমরা ডিক্লেয়ার করতে পারি, তাহলে অবশ্যই তাপপ্রবাহকে আমাদের দুর্যোগ হিসেবে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র অ্যালার্ট জারি করলেই হবে না, রেড অ্যালার্ট জারি করলেই হবে না, এটাকে দুর্যোগ হিসেবে ডিক্লেয়ার করে জরুরি পদক্ষেপের মাধ্যমে দুর্যোগ মোকাবেলার জন্য যে সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করে থাকি, এবং সেই পদক্ষেপগুলোর প্রতিটা স্টেজই আমাদের কিন্তু এখানে কিন্তু অনুসরণ করতে হবে। আপনি তো দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এই যে এই আবহাওয়ার যে পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন, অতি বৃষ্টি, শীতের সময় অতি শীত, গরমের সময় অতি গরম, এই যে দেশে গাছ কাটা, প্রচুর গাছ কাটছে অবাধে, পাহাড় কাটছে, নদীর পাশের যে বালু উত্তোলন করে নদীকে ভরাট করা হচ্ছে, এই বিষয়গুলো কি এর জন্য দায়ী না? অবশ্যই এগুলো দায়ী, অবশ্যই এগুলো একটা বিরূপ পদক্ষেপ অবশ্যই পড়ছে। যখন আপনি গাছ নির্বিচারভাবে গাছ কেটে ফেলছেন, অর্থাৎ অবৈধভাবে যখন বৃক্ষকে নিধন করছেন, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাছের কারণে আমরা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করছে না, অক্সিজেন ত্যাগ করছে না, তার পাশাপাশি কিন্তু গাছগুলো কিন্তু মানে সুশীতল মানে ছায়া প্রদান করছে, এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাই যে গাছের যে মানে মাধ্যমে বিভিন্ন ধরনের মানে ঠান্ডার যে একটা আমেজ, যেটা আবেশ যেটাকে বলা হয়, সেটা কিন্তু আমরা সবসময় ধরে রাখতে পারি। এবং এই গাছগুলো যখন কেটে ফেলা হচ্ছে তখন কিন্তু এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, এবং প্রাকৃতিক পরিবেশে শুধুমাত্র ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে তাই নয়, এটা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের একটা মানে নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের এখানে ফেলছে। একইভাবে যখন আমরা দেখতে পাচ্ছি যে নির্বিচারভাবে পাহাড় কাটা হচ্ছে, তখন কিন্তু সেখানে একটা ঝুঁকি কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে, এবং সেখানে পাহাড় কাটার কারণে আমরা ভূমিধসের ব্যাপারটা আমরা সবসময় দেখতে পাচ্ছি।
পাচ্ছি, এবং পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম এলাকাগুলোতে প্রতি বছরে পাহাড় ধসে বহু ধরনের নাজুকতা তৈরি হচ্ছে এবং অসংখ্য প্রাণহানি ঘটছে। এবং এই দুর্যোগের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে নগর দুর্যোগ। নগর দুর্যোগে আমরা দেখতে পাচ্ছি যেখানে এই তাপমাত্রার কারণে কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে আগুন লাগছে, এবং বিভিন্ন শুধুমাত্র কলকারখানা আগুন লাগছে না, বস্তিগুলোতে আগুন লেগে কিন্তু আমরা দেখছি খুবই নাজুক অবস্থা তৈরি হচ্ছে। হাজার হাজার মানুষ কিন্তু মানে বাস্তুহারা হয়ে যাচ্ছে। কাজে সেখানেও কিন্তু আমাদের কিন্তু এক ধরনের মানে অবশ্যই সচেতনতা শুধু না, সেখানে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে আমরা এখানে এই মানে মানে এই ধরনের তাপমাত্রার কারণে যে মানে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে প্রকোপ যেটা, সেটাকে আমাদের অবশ্যই মানে ব্যবস্থাপনার মাধ্যমে সেটাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমরা একটু স্টুডিওতে ফিরছি। জনাব কুদ্দুস আফরাদ শুনছিলেন জনাব মোকাদ্দেম হোসেন তার কথা। উনি বলছিলেন যে শীতে আমরা সেটাকে দুর্যোগ ঘোষণা করি, অতি শীতে শৈত্যপ্রবাহ হলে, তাহলে মানে দুর্যোগ ঘোষণা করলে তখন যখন দুর্যোগ ঘোষণা করা হবে তখন এই বিষয়গুলোকে প্রতি বিষয় নিয়ে কাজ করার সুযোগ হবে। কি বলবেন আপনি? সরকারি নানান পদক্ষেপ বা সোশ্যাল আমাদের যে কর্তৃপক্ষগুলো আছে তারা এগিয়ে যায়। মূলত যখন একটা এরিয়া দুর্যোগ ঘোষণা করা হয় তখন তার কিছু কাজ আছে, সেই কাজগুলো সরকারের তরফে করা হয়, সামাজিক উদ্যোগে হয়। তো উনি ওই কথাটাই বলছিলেন বেসিক্যালি। আমি মনে করি এখন যে অবস্থা, ধরেন এই অবস্থা আরও খারাপের দিকে। আজকের যে পূর্বাভাস, রাত্রের যে পূর্বাভাস, সেটা হচ্ছে আরও 10 দিন লিঙ্গার করতে পারে এবং বাড়তে পারে আবহাওয়া। ঢাকায় ধরেন আজকে একদিনে, অর্থাৎ ঢাকা দুপুর থেকে নিয়ে সন্ধ্যার মধ্যে 2 ডিগ্রি বেড়ে গেছে, অর্থাৎ ছিল 38-40 পৌঁছচ্ছে। ঢাকার বাইরে কোনো কোনো জায়গায় খুবই খারাপ, 42.something হয়ে গেছে। তা আমরা এইটা হচ্ছে যে তাপমাত্রার আর ফিলিংস কিন্তু আরও বেশি। ঢাকায় ফিলিংসটা খুবই বেশি হয়, ঢাকায় তাপমাত্রার চেয়েও ফিলিংসটা বেশি থাকে, যেহেতু ঢাকায় আপনার গাছগাছালি একবারেই কম, অট্টালিকা বেশি, রাস্তাঘাট বেশি, মাটি পুকুর কোনো কিছুই পাওয়া যায় না। সো বাইরে বাতাসটা অন্ততপক্ষে একটু হলেও ঠান্ডা হয়, কিন্তু ঢাকার বাতাস ঠান্ডা থাকে না। আমাদের এই বিষয়গুলো হচ্ছে এখন থেকেই অর্থাৎ আমাদের পরিবেশ পরিস্থিতি দিন দিন ক্রমানুবর্তী ঘটবে, এটা মাথায় নিয়ে আমাদের নানান পদক্ষেপ সাজাতে হবে। আমি মনে করি একটা আজকে আমি ওষুধের ব্যবস্থা করবো তা না, আমাদের সামনেও যে কি হতে পারে সেটাও মাথায় রাখতে হবে। পিছনে যে ঘটছে তার জন্য কি কোনো প্রস্তুতি থাকতে পারে? প্রতি বছরই তো না, প্রতি বছরই হচ্ছে। আমি 4400 দেখেছি এর আগে একবার। তো এরকম আমাদের এখানে হয় না তা না। তারপরে যেই কথাগুলো উনি বলছেন প্রত্যেকটা তো পারফেক্ট কথা, এর বাইরে আমাদের এখানে আরও আরেকটা প্রবণতা আছে, যেই জায়গায় আপনিও প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস গড়ার জন্য যেটা করতে পারে এখনই প্রাইমারি করা যায়। এখন তো খুব নেটওয়ার্কিং চেইন গভর্নমেন্টের হাতে আছে, আমাদের ইউনিয়ন লেভেলে আছে, উপজেলা লেভেলে আছে। ধরেন মসজিদের মাধ্যমে, কারণ মসজিদের এখন ইমামকে কিন্তু গভর্নমেন্ট পে করে, সো তার কিছু সামাজিক কাজও আছে, তার মাধ্যমে অ্যাওয়ারনেস মাইকিং করতে পারে। হ্যাঁ, ইউনিয়ন পরিষদের দায়িত্ব হতে পারে এটা, এলাকা মাইকিং করা, কি করবে কিভাবে। ধরেন এই যে উনি কথা বলেন, সব কথাগুলো ঠিক, তার ফাঁকে আছে। আমরা যদি রোদে থাকি কিছুক্ষণ পর আমাদের মুখে পানি দিতে হয়, মুখ চোখটাতে যাতে ঠান্ডাটা থাকে, বাসি পচা খাবার যাতে পুরোপুরি এড়িয়ে চলা হয়, এই টাইমে সবজি জাতীয় খাবার যাতে একটু বেশি হয়, মাংস অ্যান্ড আদার্স খাবারগুলোকে একটু ত্যাগ করতে হয়। তারপর আমরা তো আমাদের দেশে যেটা হয় সাধারণত আমি সবাই জানি, বিয়ে শাদী হচ্ছে, বিয়ে শাদী কিন্তু লেগেই আছে, এবং সেই জায়গায় এখন যে ফুডগুলো খাওয়া এগুলো কিন্তু খুব বিপজ্জনক যে কোনো টাইমে। তো এই সতর্কতাগুলো আমাদের থাকতে হবে, 1। 2, তার পাশাপাশি আমাদের যে কাজগুলো দরকার সেটা হচ্ছে শুধু গভর্নমেন্ট না, এই ধরনের বৈরী পরিস্থিতিতে আমাদের যে সামাজিক প্রতিষ্ঠান আছে, রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, সবাইকে কিন্তু যার জায়গায় থেকে আজকে দেখলাম বলা হলো, একটা ঘোষণা করা হলো আওয়ামী লীগের কেন্দ্র থেকে যে ছাত্রলীগ গাছ লাগাবে, সারা দেশে কতগুলো গাছ লাগানোর নির্দেশনা দিয়েছে। এই বিষয়গুলো যখন সরকার এগিয়ে আসে তখন দেখা যায় অন্যরাও আগ্রহ হয়। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি কুদ্দুস ভাই। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আমরা স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। এই পর্বে
আমরা আলোচনা করতে চাচ্ছি। উপজেলা নির্বাচনে থাকতে চান মন্ত্রী এমপির স্বজনেরা, এই বিষয়টি নিয়ে বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে একজন অতিথি তো আছেনই, জনাব কুদ্দুস আফরাজ, সিনিয়র সাংবাদিক। আমাদের সাথে জুমে এখন যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আপনাকে দিয়ে শুরু করছি আলোচনাটি। আগামী 8 মে 150টি উপজেলা নির্বাচন দিয়ে শুরু হবে, 3 পর্বে নির্বাচন হবে। আমরা এর মধ্যে এই নির্বাচনের যেসব ঢামাডোল চলছে তার মধ্যে একটি হলো যে অনেক মন্ত্রী এমপির স্বজনেরা, পরিবারের আত্মীয় স্বজনরা এই নির্বাচনে তারা প্রার্থী হয়েছেন, কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে বলে দিয়েছেন যে কোনো মন্ত্রী এমপির স্বজনরা এই নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এবং আমরা জানি গতকাল একটি ঘটনা ঘটলো যে আব্দুর রাজ্জাক, যিনি সাবেক কৃষিমন্ত্রী ছিলেন, তার সাথে মোটামুটি 1 ঘন্টার বেশি একটি রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন ওবায়দুল কাদের সাহেব, এবং সেখান থেকে বের হয়ে দুজনই কথা বলেছেন। আব্দুর রাজ্জাক কথা বলেছেন, ওবায়দুল কাদেরও কথা বলেছেন, একই কথা বলেছেন। আব্দুর রাজ্জাক বলেছেন যে তার ভাগনা এবং ভাতিজাও নির্বাচনে দাঁড়িয়েছেন, সেখান থেকে সরে আসার জন্য তাকে বলা হয়েছে। আর ওবায়দুল কাদেরও বলেছেন এবার পরিষ্কার নির্দেশনা দলের সভাপতি যিনি, তার কাছ থেকে যে এভাবে নির্বাচন দাঁড়াতে পারবে না মন্ত্রী এমপিদের স্বজনেরা। জনাব হারুনুর রশিদ, জনাব মিজানুর রহমান, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি বিষয়টা যে আসলে 7 জানুয়ারি নির্বাচন যখন হলো, সেই নির্বাচনের জের হিসেবে, সেই নির্বাচনের রেজাল্ট বা সেই নির্বাচনের পরবর্তী অভিজ্ঞতা থেকেই কি সরকার এ ধরনের সিদ্ধান্ত নিল? কারণ মন্ত্রী এমপির স্বজনরা যখন নির্বাচনে প্রার্থী হয় এবং তৃণমূলের নির্বাচনে, উপজেলা নির্বাচন অনেক বড় একটি, তৃণমূলের জন্য বড় একটি আগ্রহের জায়গা থাকে, সেখানে সে একই রকম প্রভাব বিস্তার করার একটা সুযোগ থেকেই যায় প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। মানে এই ধরনের একটা নির্দেশনাকে আপনি কিভাবে দেখছেন জনাব ডক্টর মিজানুর রহমান? আচ্ছা, ধন্যবাদ। দেখুন, আমাদের দেশে যারা রাজনীতি করে, রাজনীতিবিদদের সন্তানরা, তাদের আত্মীয় স্বজনরা রাজনীতি করবে, এটা স্বাভাবিক একটা। এটা শুধু আমাদের দেশে না, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, ইভেন আপনি ইংল্যান্ড পর্যন্ত গিয়ে দেখেন, ওই যে লোকটা এমপি, তার সন্তানরা, তার পরিবারের সদস্যরা ওই দলের সাথে সম্পৃক্ত, বিভিন্ন রকমের পদ পদবি থাকে এবং ইলেকশনও করে। আমি এটা দোষের কিছু দেখি না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে ঘটনাটা হচ্ছে, আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন, এটা একসময় ওপেন ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন এটা আমরা পলিটিক্যালি অন্যান্য অনেক দেশের মতো রাজনৈতিক ভাবে করা শুরু করলাম, অর্থাৎ দলীয় প্রতীকের মাধ্যমে, তখনও এটা নিয়ে আবার আরেক ধরনের সমস্যা তৈরি হলো। এইবার 7 জানুয়ারি নির্বাচনের অভিজ্ঞতা বলেন অথবা যে কোনো কারণে হোক, গভর্নমেন্ট থেকে চাওয়া হচ্ছে যে মোর পার্টিসিপেটরি ইলেকশনটা যেন বেশিরভাগ অনেক প্রার্থী এখানে ইলেকশন করে। কারণ স্থানীয় সরকারে নির্বাচনে জনগণের কত বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে, এটা অনেকাংশে নির্ভর করে প্রার্থীরা কে কত লোককে টেনে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বেশি সংখ্যক প্রার্থী হবে, এটা আন্দাজ, এটা পাওয়ার জন্য আসলে এটা মার্কার যে ব্যাপারটা, দলীয় নমিনেশনটা কিন্তু তারা উঠিয়ে দিচ্ছে। কিন্তু সমস্যা দেখা দেয়, স্থানীয় মন্ত্রী অথবা এমপি, তার ভাই, তার বিশেষ করে শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজন, শ্যালক এবং ছেলে মেয়ে যখন এই নির্বাচনে প্রার্থী হয়, তখন এক ধরনের আমি মনে করি যে এক ধরনের প্রভাব, এটা সরাসরি প্রভাব চলে আসে। অন্য যারা সম্ভাব্য প্রার্থী, যেটা আওয়ামী লীগ থেকে চাচ্ছে আরো বেশি করে প্রার্থীরা আসুক, এর মধ্যে জনপ্রিয়তা যার ভালো সে আসবে, সেখানেও এক ধরনের একটা আমি বলবো বাধা তৈরি হয়। যখন স্থানীয় এমপি অথবা মন্ত্রী সাহেব যখন তার নিজের ভাই অথবা ছেলেকে দাঁড় করিয়ে দেন উপজেলায়, তখন দেখা যায় অন্য যারা সম্ভাব্য প্রার্থী থাকতো আর যারা প্রতিদ্বন্দ্বিতা করে আসতে পারতো, তাদের পথটা অনেকটাই আপনি বন্ধুরতা তৈরি হয় অথবা প্রতিবন্ধকতা তৈরি হয়। সেদিক থেকে আওয়ামী লীগ থেকে যেটা করা হচ্ছিল যে অনেক বেশি সংখ্যক পার্টিসিপেশন যেন হয়, সেই জন্য প্রথমে দলীয় মনোনয়ন না দেয়া, আর পরবর্তী যখন দেখা গেল দলীয় মনোনয়ন না দেওয়ার পরেও প্রার্থী হিসেবে হচ্ছে না। কারণ মন্ত্রী সাহেব যখন তার শ্যালককে অথবা এমপি সাহেব যখন তার আপন ভাইকে দাঁড় করিয়ে দেয়, কথা ছিল এইবার ওপেন থাকবে, কেউ ঠিক করবে না। আমি জানি কুমিল্লা সদর উপজেলায়, কুমিল্লা জেলা আওয়ামী লীগ, সদর আওয়ামী লীগ বসে, আর এই রোজারিদের আগেই তো একক প্রার্থী ঘোষণা করে দিচ্ছে। আরেকটা পার্শ্ববর্তী উপজেলায় চেয়ারম্যান মন্ত্রীর ভাই, এরকম জায়গায় জায়গায় ঘটনাগুলো ঘটছে, যার কারণে আরো যারা যে পলিটিক্সে ইনভলভ ছিল, যাদের সম্ভাব্য প্রার্থী ছিল,
তাদের মধ্যে আগ্রহের ভাটা পড়ে গেছে। এইটাকে এখন ওভারকাম করার জন্য দল থেকে বলা হচ্ছে যেন প্রার্থীটা পারিবারিক প্রার্থীতে নিরুৎসাহিত করা হয়। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। এটাও শুনছি আমি যে এমন জায়গায় ইতিমধ্যে কয়েকটা জায়গায় এমন প্রার্থী আছে হয়তো মন্ত্রীর ছেলে অথবা ভাই, তাদের দুজনকে প্রত্যাহার করে নিলে আর কোনো প্রার্থী থাকে না। তো সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ওখানে আবার নতুন করে রিশিডিউল করতে হবে, যেহেতু কোনো প্রার্থীই থাকে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি হয়ে যায় সেটা এক ধরনের বিড়ম্বনা। আর যদি প্রত্যাহার করা হয় যে মন্ত্রীর আত্মীয় বা ছেলে বা ভাই হিসাবে দুজনের যদি প্রত্যাহার করে, তার মানে হচ্ছে ওখানে চেয়ারম্যানের কোনো ক্যান্ডিডেট থাকে না। সেক্ষেত্রে ওখানে আবার কিন্তু পুনর্নির্বাচন আবার নতুন করে শিডিউল ঘোষণা করতে হবে। এইটা আমি মনে করি দলীয় শৃঙ্খলার স্বার্থে আর অনেক বেশি পার্টিসিপেশন অর্থাৎ অনেক বেশি নেতা কর্মী যদি ইনভলভ হয় এবং ভোটারের সংখ্যা, যেটা আমাদের দেশে এখন একটা বিরাট সমস্যা। ভারতে নির্বাচন হচ্ছে, ওখানে কিন্তু ভোটারের উপস্থিতি 60% বা 70%, কিন্তু আমাদের এই বিগত 10-15 বছরে আমাদের এখানে ভোটারের উপস্থিতি যে হারে কমে যাচ্ছে, এইটা ভোটের প্রতি মানুষের এক ধরনের অনীহা, অনাগ্রহ। এইটাকে নতুন মোড় ঘোরানোর জন্য যে সরকারি চেষ্টাটা, যে মানুষ যেন বেশি করে ভোট কেন্দ্রে আসে, সেক্ষেত্রে অনেক বেশি অংশগ্রহণমূলক করতে হলে তাদেরকে বিরত রাখতেই হবে। তাহলে প্রার্থীর সংখ্যা বাড়বে এবং প্রার্থীর সংখ্যা বাড়লেই লোক বেশি করে ভোট কেন্দ্রে আসবে। তার মানে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, মন্ত্রী এমপিদের আত্মীয়রা যখন নির্বাচনে দাঁড়ায় তখন অন্য মানুষ, সাধারণ মানুষ ভয়ে নির্বাচনে প্রার্থী হবে না, এই জন্য এটা হলো না? ভয় না, সেটা হচ্ছে এক ধরনের, হ্যাঁ যদি বলে হ্যাঁ কোনো জায়গায় ভয় তো আসেই। ভয় হচ্ছে কারণ আওয়ামী লীগের অন্য যারা নেতা কর্মী যারা থাকে, তারা নিজের এলাকার কাজ করার জন্য বা দলীয় পলিটিক্সে তাদের আরো সক্রিয়তা বা তাদের অবস্থান সুদৃঢ় করার জন্য অবশ্যই স্থানীয় যিনি এমপি অথবা যিনি মন্ত্রী, তার তো দ্বারস্থ হইতেই হয়। তার সহযোগিতা ছাড়া তো ওইভাবে পলিটিক্স করা যায় না ওখানে। তো সেই ক্ষেত্রে তারা কেনা বলা হয় এই আতঙ্কটা তাদের মধ্যে কাজ করবে। অর্থাৎ মন্ত্রীর ভাই অথবা শ্যালকের বিপক্ষে গিয়ে যদি আমি কাজ করি, দাঁড়াই, তাহলে আমার যে রাজনৈতিক যে অবস্থানটা লোকালি আছে, সেই অবস্থানটা নড়বড়ে হয়ে যেতে পারে। এই আশঙ্কা কিন্তু থাকতেই পারে, এটা আছে, এটাও আছে। এবং মন্ত্রী এমপিদের আত্মীয়রা যখন নির্বাচনে দাঁড়াবে তখন প্রশাসন তো সভাপতি তাদের পক্ষেই কাজ করবে, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী, কারণ মন্ত্রীর বিপক্ষে তো প্রশাসনে যাওয়ার প্রশাসন কাজ করার ব্যাপার না। প্রশাসনের বাইরেও রাজনৈতিক যে বলয়টাই তৈরি করে রাখে আমাদের মন্ত্রী এমপিরা, এই বলয়ের বাইরে গিয়ে কারো পক্ষে ওই স্বাধীনভাবে এককভাবে রাজনৈতিক নেতৃত্ব বা পলিটিক্স করা করে কিন্তু আসলেই দুরূহ কাজ। সেটাই আসলে, অর্থাৎ প্রভাবের দরকার নাই, অর্থাৎ প্রশাসনকে প্রভাবিত করার দরকার নাই, মাঠটাই প্রভাবিত হয়ে যায়। মন্ত্রী সাহেব যখন তার ভাইকে ক্যান্ডিডেট করে ফেলে অথবা এমপি সাহেব যখন তার শ্যালককে ক্যান্ডিডেট করে ফেলে, তখন মাঠটাই আসলে এক ধরনের অসমতল মাঠে পরিণত হয়। এইটা হচ্ছে মেইন ব্যাপার। আর প্রশাসন আর সে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দলীয় নেতা কর্মী তখন ভয়ে ওই মন্ত্রীর আত্মীয় অথবা এমপি সাহেবের শ্যালকের সাথেই থাকতে বাধ্য হয়। এটি হলো মূল সমস্যাটা ইলেকশন। তার মানে শেষ পর্যন্ত এই সরকার চায় নির্বাচনগুলোকে পার্টিসিপেটরি করতে, অংশগ্রহণমূলক করতে, সেটা নিয়ে তার মানে অতীত অভিজ্ঞতা থেকেই তো এই বিষয়টা কাজ করছে এখন। এটাও আছে, একটা হচ্ছে যে পার্টিসিপেটরি করা, আর একটা হচ্ছে আমরা এই নমিনেশনটাকে কেন্দ্র করে এক ধরনের বাণিজ্য কিন্তু শুরু হয়ে গেছিল, যেগুলোকে আমরা বলি তৃণমূল থেকে দলের মাধ্যমে নমিনেশন হয়ে তারা আসবে। সেখানেও দেখা যায় এক ধরনের বেচা কিনে হয়, কারণ দলের ইউনিয়ন লেভেলের, থানা লেভেলের যে সকল নেতৃবৃন্দ থাকে, তারা ওকেই নমিনেশন দিয়ে বসে, যার হয়তো বালু মহাল, জল মহাল, কন্ট্রাক্টর, এই টাকা, ব্যবসা, এগুলা, মোটরসাইকেল, এগুলা তাকেই দেয়। যার কারণে ওই প্রক্রিয়ার মধ্যে দিয়েও কিন্তু ভালো লোক বেরিয়ে আসছিল না। যে গভর্নমেন্টের সরকারি দল এবং সেখানে যদি প্রপার একটা নমিনেশন সিস্টেম থাকতো ইফেক্টিভ, সেটা হলেও এক ধরনের ভরসা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ওখানেও এমন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে, সেখানেও টাকা পয়সা, আর্থিক লেনদেন, এটা সেটা। আপনি এবারে শুনে আশ্চর্য হবেন, বিভিন্ন সময় বলা হয় বিভিন্ন এজেন্সি রিপোর্টের উপর নির্ভর করে নমিনেশন দেওয়া হয়। সেই রিপোর্টের মধ্যেও তো অনেক ভুল, কারণ এগুলো নাকি ম্যানিপুলেট হয়, টাকা পয়সা দিয়ে রিপোর্ট এদিক সেদিক করা হয়। আমরা যেটা গত 7ই জানুয়ারি নির্বাচনে দেখলাম
আওয়ামী লীগ যাদেরকে সবচেয়ে যোগ্য ক্যান্ডিডেট হিসেবে নমিনেশন দিয়েছিল তাদের 60-62 জন তো ফেল করছে, যাকে আওয়ামী লীগ কম যোগ্য মনে করছে, অর্থাৎ যাকে নমিনেশন দেয় নাই, এই এটা বলতে হয় মার্কা, ইগল মার্কা এবং ট্রাক মার্কা, তারা অপেক্ষাকৃত জনপ্রিয়তা বেশি ছিল, সেজন্য পাস করছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগের যে নমিনেশন সিস্টেমটা ছিল, দ্যাট সিস্টেম ওয়াজ অলসো ফল্টি। এটা কাজ করে নাই তো, এটা কাজ করলে তো এই 60 জন 62 জন 77 পাস করার কথা ছিল না। অতএব আমি যেটা বলছি, এইটা একটা স্বাধীন উন্মুক্ত একটা সিস্টেমে স্থানীয় সরকার নির্বাচনটা যদি করা যেত, অর্থাৎ যারা সত্যি সত্যি জনপ্রতিনিধি হওয়ার উপযুক্ত, জনগণের সাথে থাকে, জনগণের কাজ করে, তারাই নির্বাচিত হয়ে আসতো। কিন্তু এখন আপনি রাজনৈতিক মার্কা দিলেন না, কিন্তু সাথে দুলাভাই এবং এরা শ্যালককে জুড়ে দিলেন, তো ওটা তো মার্কার মতো হয়ে গেল। মার্কা দেয়া মানে এই এক ধরনের দলীয় ভাবে তাকে এক ধরনের স্বীকৃতি দেওয়া হলো। হ্যাঁ, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনি শালাকে নমিনেশন তো জিনিস কিন্তু একই দাঁড়ালো। কিন্তু আপনি থাকুন আমাদের সাথে, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু স্টুডিওতে ফিরছি, একটু ছোট করে বিরতির আগে আপনার কাছে যাচ্ছি। কুদ্দুস আফরোজ, এই যে তৃণমূলের যারা নেতাকর্মী, তারা কি খুশি হলেন সরকারের সিদ্ধান্তে? নিশ্চয়ই খুশি হয়েছেন। মোটেই না। আমি অধ্যাপক মিজানুর রহমান সাহেব যেসব কথা বলছেন তার অধিকাংশের সাথে দ্বিমত করছি, আবার কিছু কিছু কথা একবারে রুল সত্য কথা বলেছেন। যেমন আপনি ওই কয়েকজন মন্ত্রী বা এমপির আত্মীয় স্বজনের জন্য আপনি কিছুদিন আগে মেয়র ইলেকশনে এমপির মেয়েকে নমিনেশন দিলেন কুমিল্লা, এক জায়গায় এটা দিবেন আরেক জায়গায় দিবেন না। এগুলো তো একটা বিশৃঙ্খলা দলে, এগুলো হচ্ছে নীতিতেও বিশৃঙ্খলা। আপনি একবার দিবেন একবার দিবেন না, এমপিতে দিবেন নমিনেশন, ওই মেয়রে দিবেন, উপজেলা দিবেন না। তো এইটা হচ্ছে একটা বিশৃঙ্খলা। তারপর এখন হচ্ছে আত্মীয় হতে হবে না, আত্মীয় হলে ওকে সরে যেতে হবে। তাহলে তো এটা ডাইরেক্ট গণতন্ত্রের উপর একটা আঘাত। তাকে এইটাও তো নমিনেশন, তাকে না করে দেওয়া হচ্ছে, এইটাও নমিনেশন, কিন্তু তাকে বাধা দেওয়া হচ্ছে। আপনি চাচ্ছেন পার্টিসিপেটে, আবার বাধা দিচ্ছেন। বেসিক্যালি হচ্ছে কর্তৃত্বটা রাজনৈতিক দলের, আওয়ামী লীগের হাতে নাই। আওয়ামী লীগের হাতে থাকলে এত কিছু করতে হয় না। আওয়ামী লীগের তো একটা নীতিবোধ আছে। কার হাতে আছে? কার হাতে আছে সেটা প্রশ্ন। মানে একটা নীতিবোধ তো আছে, এই নীতিবোধটাই হচ্ছে আওয়ামী লীগ অ্যাপ্লাই করতে পারছে না। যখন যা মনে চাচ্ছে তাই, কেউ হয়তো বুঝাচ্ছে, তারপর তাই ডিক্লেয়ার করা হচ্ছে। দেখেন, ইলেকশন ফেয়ার হবে যদি মন্ত্রীর আত্মীয় রাজনৈতিক ব্যক্তি হয়, কেন দাঁড়াতে পারবে না? তার যদি ধারাবাহিকতা থাকে, যেটা অধ্যাপক মিজান প্রথমেই বললেন যে আমাদের উপমহাদেশে, আমাদের দেশে এরকম তো হয়ে আসছে। একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে তার সন্তানেরা যদি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে, তার শ্যালকেরা যদি থাকে, আমরা তো তাই চাই। তো তাহলে তাকে কেন নমিনেশন করতে পারবো না? হ্যাঁ, যদি ওইটা ভাড়াটে হয়, অর্থাৎ সে হয়তো ইঞ্জিনিয়ার পেশায় কাজ করতো, চাকরি ছেড়ে দিয়ে যে দাঁড়িয়েছে। আমরা এই আলোচনায় আপনার এখানে ফিরছি, একটা ছোট বিরতি নিয়ে আসি, এখানেই আসবো আবার। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আরেকটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আরেকবার স্বাগত জানাচ্ছি। একটু যাচ্ছি কুদ্দুস আফরোজ আপনার কাছে। আপনার শেষ যে কথাটা ছিল যে মন্ত্রী এমপিদের মানে আত্মীয়রা যদি পলিটিক্যাল হয় তাহলে সমস্যা কোথায় তাদেরকে মনোনয়ন দিতে বা প্রার্থিতা করতে, একটু যদি একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানের 1 মিনিট সময়, যদি অরাজনৈতিক কাউকে নিয়ে যাওয়া অথবা পেশাদার কাউকে নিয়ে রাজনীতির ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, সেগুলোতে আপত্তি হয়। উনি কয়েকটা কথা বলছেন অধ্যাপক মিজান, এটা ঠিক আছে, কিন্তু আমি যেটা মনে করি এতে পলিটিক্স হারিয়ে যাওয়া আস্তে আস্তে ধীরে ধীরে। এই ধরনের খেলাধুলা চর্চা করলে ওই যে ভোটার বাড়ানোর চর্চা, এগুলো অগণতান্ত্রিক চর্চা, এবং তাতে হচ্ছে বেসিক্যালি পলিটিক্স নষ্ট হয়ে যাবে। সেই জন্য যেটা করা দরকার, পলিটিক্স অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনে, যদিও এটা অরাজনৈতিক নির্বাচন বলা হচ্ছে, কিন্তু আমাদের আইন আছে রাজনৈতিক, আমি সেদিকেও গেলাম না। আমি মনে করি এখানে পলিটিক্সকেই জীবিত রাখতে হবে, আমার গণতন্ত্রকে জীবিত রাখতে হলে এই নির্বাচন কমিশনই তো 7 জানুয়ারি নির্বাচন করছে, তাহলে আমি তাকে ভয় পাচ্ছি কেন? এই অ্যাডমিনিস্ট্রেশনই করছে, বরঞ্চ অ্যাডমিনিস্ট্রেশনকে আমি আরও নিউট্রাল করব, একবারে নিউট্রাল। ম্যাজিস্ট্রেসিকে করব, আইন শৃঙ্খলা বাহিনীকে করব, তাহলে মন্ত্রী আত্মীয় হোক অন্য কেউ কোনো খবরদারি করতে পারবে না। তার সে নির্বাচন বহির্ভূত কোনো কাজ করতে গেলে তাকে যদি ওইভাবে আইনের বেড়াজালা নিয়ে আসে, সতর্ক হয়ে যাবে। 1, 2 হচ্ছে উনি যেটা বলছেন যে রাজনৈতিকভাবে জনগণও তো একদিকে তখন ভারসাম্য নষ্ট হয়ে যায়। না, নষ্ট হবে না। যদি মন্ত্রী আত্মীয় বলে সে কোনো কিছু করতে যায় বাড়তি, রঙিন পোস্টার বা ব্যানার, হ্যাং ত্যাং ইত্যাদি যেগুলো বিধিনিষেধ থাকবে, তার করলে ওই জায়গায় প্রশাসনকে যদি ফ্রি করা যায়। আর দুই হচ্ছে কয়েকজন মন্ত্রী বা এমপির জন্য
গোটা নির্বাচনটাকে আমি প্রশ্নবিদ্ধ করতে পারি না। সেই জন্য বলছি আপনি বলছেন যে এভাবে করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। অবশ্যই এটা তো বোঝাই যাচ্ছে যে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি শেষ করে দিই। আর দুই হচ্ছে এখানে যে করা দরকার, আত্মীয় স্বজন বড় কথা না। আমি যদি এমপির আত্মীয় হয়, খুব ঘনিষ্ঠ লোক হয়, এমপি সাহেব রাজনৈতিক ব্যক্তি, সে দূরে থেকেও আমার পক্ষে অবস্থান নিতে পারে। ওইটা মন্ত্রী আত্মীয়, ডাইরেক্ট আত্মীয় লাগে না, অনাত্মীয় অনেক সময়। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনি শুনছিলেন জনাব কুদ্দুস আফরাদের কথা। উনি কয়েকটি বিষয় তুলেছে, খুবই ছোট করে যদি আপনাকে জানতে চাচ্ছি। প্রথম হলে আওয়ামী লীগের দুর্নাম ছড়ানো হবে, এভাবে হলে তৃণমূল পর্যায়ে। দ্বিতীয়, আওয়ামী লীগের নেতৃত্বে মানে আওয়ামী লীগ আসলে নেতৃত্ব অভাব বোধ করছে বলে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আপনি আসলে কি বলবেন? খুবই ছোট করে জানতে চাচ্ছি ডক্টর মিজানুর রহমান। না দেখুন, এটা যেই প্র্যাকটিসটা হচ্ছে সেই প্র্যাকটিসটা তো একটা কনসিকুয়েন্স। অর্থাৎ আপনি জেলা লেভেলে, উপজেলা লেভেলে যখন বিভিন্ন কমিটি হয়, ছাত্রলীগের কমিটি হয়, যুবলীগের কমিটি হয়, মহিলা লীগের কমিটি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই কমিটির সভাপতি ওই এমপি সাহেবের ওয়াইফ অথবা তার ছেলে, বলে যে যা কিছু হয়। অর্থাৎ জিনিসগুলো আমরা তো রাজতন্ত্র বা পরিবারতন্ত্র, এইটার বাইরে তো একটা ডেমোক্রেটিক যে চর্চা, এটা যদি স্বাভাবিক অবস্থায় থাকতো, এটা তো হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে আপনি প্রত্যেকটা জেলায় গিয়ে দেখেন যত কমিটি এমপি সাহেবরা করছে, ওখানে সব তাদের আত্মীয় স্বজনের বাইরে কেউ তো প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারে। এমন একটা অবস্থা আগেই করে আসছেন। আমি বলছি না এটা খারাপ কিছু, যদি ভালো থাকে আসুক। আর আফ্রিদি ভাই যেটা বললেন, কুমিল্লার ইলেকশনের সময় কুমিল্লার সিটি কর্পোরেশন কিন্তু কাউকে নমিনেশন দেওয়ার কথা ছিল না, কারণ সিটি কর্পোরেশন তো একইভাবে নির্দলীয় ভাবে হচ্ছে এটা। কিন্তু ঘটনা ঘটে গেছে, নগর আওয়ামী লীগ বসে, যদিও যে ক্যান্ডিডেট অত্যন্ত যোগ্য ক্যান্ডিডেট, সে নিজে সমাজকর্মী, যদি তার ফাদার এমপি, কিন্তু তারপরও সে পলিটিক্যালি খুবই অ্যাক্টিভিস্ট এবং খুবই ভালো, সে এমনিও হতো। কিন্তু এটা না করে যেটা করা হলো যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের মিটিং করে আমাদের শেষ করতে হচ্ছে করতে পারেন না, ছিল না। আরো কয়েকজন ক্যান্ডিডেট হইলেও কিন্তু যে প্রার্থী সিটি কর্পোরেশনে, সেই পাস করতে, কারণ সে অত্যন্ত জনপ্রিয় এবং খুব ভালো। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ জনাব কুদ্দুস আফরাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো শেষ করছি। CSRM জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন।